একদিন সকালে আম্মু ও আম্মু রাশেদের ডাক শুনে তার আম্মু ঘর থেকে বেরিয়ে এলেন। রাশেদকে দেখে তিনি অবাক হয়ে বললেন, কিরে বাবা, এই কি করেছিস? দেখে তো মনে হচ্ছে তুই বিয়ে করে বউ এনেছিস। হ্যাঁ আম্মু, আমি আজ রাবেয়াকে কাজী অফিসে গিয়ে বিয়ে করেছি। আমি তো তোমাকে আগে একদিন রাবেয়ার কথা বলেছিলাম, তোমার কি মনে আছে আম্মু? হ্যাঁ বাবা, আমার মনে আছে। হ্যাঁ, তুই তো বলেছিলি রাবিয়ার পরিবার খুব বড় লোক। ওর বাবা মা তোর সাথে ওর বিয়ে দিতে কখনো রাজি হবে না। আর তুই আজ ওকে বিয়ে করে এই গরিব ঘরে নিয়ে এসেছিস। ও কি এই গরিব ঘরে নিজেকে মানিয়ে নিতে পারবে? হ্যাঁ আম্মু, আমি খুব পারবো। দেখবেন আমি এই বাড়িতে আমার কোনো অসুবিধা হবে না। এটা নিয়ে আপনি অযথা কোনো চিন্তা করবেন না। আচ্ছা বৌমা, আমাকে একটা কথা বলো তো, তোমার এই বিয়ের খবরটা কি তোমার বাবা মাকে কি দিয়েছো? আর ওরা কি তোমার বিয়েটা মেনে নেবে? হ্যাঁ আম্মু, আমি আমার আম্মুকে সব জানিয়েছি। আমি বলেছি আমি রাশেদকে ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারবো না, তাই আমরা বিয়ে করে নিয়েছি। এখন হয়তো আমার আব্বু আম্মু আমার উপর রাগ করে আছেন, কিন্তু আমি জানি তারা আমাকে খুব ভালোবাসেন। আমার উপর বেশি দিন রাগ করে থাকতে পারবেন না। আর কয়েকদিন পরে তো শবে বরাত, দেখবেন তার আগেই আমার আব্বু আম্মু আমাকে নিতে চলে আসবে। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি তোর মুখের কথাই যাতে সত্য হয়। নাও মা, এখন ঘরে চলো। নতুন বউ বাইরে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা একদমই ঠিক না। কিছুদিন পর সকালবেলা রাশেদের আম্মু বারান্দায় বসে সবজি কাটছিলেন। তিনি একা একাই ভাবছিলেন, যাই, এখন গিয়ে রান্নাটা সেরে ফেলি। আজকে কাজে যেতেও দেরি হয়ে যাচ্ছে। ঠিক তখনই এক ভদ্র মহিলা এসে ডাকলেন, ভালো আছেন আপা? আরে আপনি কে? আপনাকে তো চিনতে পারছি না। আপনি আমাকে চিনবেন কিভাবে? আপনি তো আমাকে কখনো দেখেননি। আমি হলাম রাবিয়ার আম্মু। ও, তাহলে আপনি রাবিয়ার আম্মু? আমাকে ক্ষমা করবেন আপা, আমি চিনতে পারিনি। আমাদের কি সৌভাগ্য আপনি আজকে আমাদের বাড়িতে এসেছেন। আসুন আসুন, ভিতরে আসুন। রাবিয়া ঘরেই আছে। আম্মু, তুমি এসেছো? তারপর বলো কেমন আছো? আর আম্মু আব্বু কেমন আছে? হ্যাঁ, আমরা ভালো আছি। কিন্তু তুই আগে বল, তুই নিজের কি অবস্থা করেছিস? আর তোর শরীরটা এত শুকিয়ে গেছে কেন? তুই কি এখানে ঠিকমতো খেতে পাস না? রাবেয়া চুপ করে রইল। একটু পরে জবাব দিল, হ্যাঁ আম্মু, খাবার পাই, কিন্তু শুধু শাকসবজি দিয়ে ভাত খাই। তুমি তো ভালো করেই জানো শাক আমার একদম পছন্দ না। এই বাড়িতে বিয়ে হয়ে আসার পর থেকে একদিনও মাছ মাংসের নাম শুনিনি। খাওয়া তো দূরের কথা। তুই ভালোবেসে নিজের পছন্দে একটা গরিব ছেলেকে বিয়ে করেছিস। আমি কিছুই বলিনি, আমি সব মেনে নিয়েছি। কিন্তু আমি একজন মা হয়ে তোর এত কষ্ট কিভাবে সহ্য করব? তুই বল, আমরা তো তোকে ছোট থেকেই কোনো কিছুর অভাব দেখাইনি, কত আদর যত্ন করে বড় করেছি। তাহলে তুই এরকম একটা ভুল কি করে করলি? তোর এত কষ্টের কথা শোনার পর খাবারের একটা ফুটাও আমার গলা দিয়ে নামবে না। তাহলে আমি এখন কি করব আম্মু? আমার শাশুড়ি মানুষের বাড়িতে কাজ করে এই সংসার চালায়। তোমার জামাই অনেক কাজ খোঁজার চেষ্টা করেছে, কিন্তু কোথাও কাজ পাচ্ছে না।
ওই যদি একটা কাজ পেয়ে যায় তাহলে আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। শোনো মা, ওদের জন্য তুই কেন এত কষ্ট করবি? তুই রাশেদকে ভালো করে বোঝা। এই কষ্টের সংসার ছেলে আমাদের বাড়িতে চলে যেতে, ওর জামাই হয়ে থাকতে, দেখিস ওখানে তোদের কোনো অসুবিধা হবে না। আম্মু এখন চুপ করো, তোমার জামাই ঘরে এসেছে। ঠিক তখনই রাশেদ ঘরে ঢুকে বলল, আরে আম্মু, আপনি কখন আসলেন? আপনি ভালো আছেন তো? হ্যাঁ বাবা, আমি ভালো আছি। তারপর তোমার খবর বলো, তুমি ভালো আছো তো? হ্যাঁ আম্মু, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার সালাম নেবেন। হ্যাঁ বাবা, বেঁচে থাকো। আসলে কয়েকদিন পর শবে বরাত, তাই মেয়ের উপর আর রাগ করে থাকতে পারলাম না। যতই হোক একটা মাত্র মেয়ে আমার। শোনো বাবা, শবে বরাতের দিন সকাল সকাল রাবিয়াকে নিয়ে চলে যেও। আর হ্যাঁ, বেশি করে জামা কাপড় নিয়ে যেও। গেলে কিন্তু 1 মাসের আগে আর আসতে দেব না। হ্যাঁ আম্মু, সেটা না হয় পরে দেখা যাবে। এমন সময় বাহিরে থেকে রাশেদের আম্মুর ডাক এলো। রাশেদ, রাশেদ, একটু আয় তো বাবা। কি হলো আম্মু, ডাকছিলে? বলছিলাম বাবা, 50 টাকা নে, কবিরের দোকান থেকে 4টা ডিম এনে দে। তোর শাশুড়ি এসেছে, তাকে তো কিছু রান্না করে দিতে হবে। ঘরে তো কিছুই নেই, তাই ভাবছিলাম ডিমের ঝোল করে ভাত রান্না করে দিব। এ কি বলছো আম্মু? শাশুড়ি মা প্রথমবার আমাদের বাড়িতে এলেন, আর ওনাকে ডিমের ঝোল করে ভাত খাওয়াবো? উনি আমাদের সম্পর্কে তাহলে মনে মনে কি ভাববেন? তাহলে আমি আর কি করব? আমার কাছে তো 50 টাকাই আছে। এই টাকায় ডিম ছাড়া আর কিছুই তো হয় না। আমি কিছু জানি না আম্মু, যেভাবেই হোক তুমি আজকে টাকার ব্যবস্থা করে দাও। আমি বাজার থেকে একটু মাংস নিয়ে আসি, না হলে ডিমের ঝোল খাওয়ালে লজ্জায় শাশুড়ির সামনে আমার নাক কাটা যাবে। কোন বাবা, এ বেলার মতো ডিমের ঝোল রান্না করি। বিকালে মালিকের বাড়ি থেকে টাকা ধার করে মাংস এনে দেব। ঠিক তখনই পেছন থেকে রাবেয়ার আম্মু বললেন, দাঁড়াও বাবা, আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি। এটা নিয়ে বাজারে যাও, গিয়ে তোমার ইচ্ছে মতো মাছ মাংস যা খুশি কিনে নিয়ে আসো। আরে আম্মু, আপনি আবার বাইরে আসলেন কেন? ভিতরে গিয়ে বসুন। আর আপনি টাকা দিবেন কেন? আমি আমার আম্মুর কাছ থেকে টাকা নিয়ে বাজার করে আনছি। এই কথা বলতে হয় বাবা? ওটাও তোমার আম্মু আর আমিও তোমার আম্মু। মায়ের কাছ থেকে টাকা নিতে ছেলেরা কি কখনো লজ্জা পায়? নাও বাবা, আমার থেকে টাকা নিয়ে তাড়াতাড়ি বাজারে যাও। আমাকে সন্ধ্যার আগে বাড়ি ফিরতে হবে। সেই দিন বিকালে রাবেয়ার আম্মু চলে গেলেন। রাতে রাবেয়া আর রাশেদ ঘরে বসে একা কথা বলছিল। তোমার কি হয়েছে? বর সন্ধ্যাবেলা ঘরের মধ্যে এভাবে একা একা মন খারাপ করে বসে আছো কেন? মন খারাপ করে বসে থাকবো না তো কি করব? আমার আম্মু বিকালে বাড়ি চলে গেল। আমার আম্মু কত ডাকলো, কিন্তু তোমার আম্মু একটা সাড়াও দিল না। এতে আমার আম্মু কতটা অপমানিত হয়েছে বুঝলে? এখন মনে হচ্ছে তাকে বিয়ে করে আমি অনেক বড় ভুল করেছি। তুমি এভাবে কথা বলছো কেন? তুমি তো ভালো করেই জানো আমার আম্মু সারাদিন বাড়িতে কত কাজ করে, তারপর আবার মানুষের বাড়িতেও কাজ করতে যায়। উনি হয়তো বিকালে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলেন, তাই তোমার আম্মুর ডাক শুনতে পারেনি। তুমি তোমার আম্মুর হয়ে যত কথাই বলো না কেন, আমি ভালো করেই জানি উনি আমাকে একদম পছন্দ করে না। যেদিন থেকে আমার বিয়ে হয়েছে
বাড়িতে একদিনও ভালো মন্দ রান্না করেনি। আমি জানি উনি এসব ইচ্ছে করেই করেন, কারণ আমি কোনো কাজ করি না। এই কথা তুমি ঠিক বলেছ। আগে তো আম্মু মাঝে মধ্যে ভালো মন্দ রান্না করতেন, কিন্তু বিয়ের পর তোমার জন্য একদিনও ভালো কিছু রান্না করেনি। শোনো, আমি একটা কথা বলি, চলো না আমরা দুজন আমার বাপের বাড়ি চলে যাই। ওখানে তুমি ঘর জামাই হয়ে থাকবে, দেখবে ওখানে সবাই তোমাকে কতটা সম্মান করে। ওখানে আমাদের কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, সেটা তো আমি খুব ভালো করেই জানি। ওখানে সবাই আমাকে অনেক সম্মান করবে। তুমি কিছুদিন দাঁড়াও, আমি একটু চিন্তা করে দেখি কি করা যায়। কিছুদিন পর এক সকালে রাশেদ ঘুম থেকে উঠেই ডাকতে লাগলো। আম্মু, ও আম্মু, তাড়াতাড়ি ভাত দেও, কত বেলা হয়ে গেল, খুব খিদে পেয়েছে। তুমি এখনো কি করছো? এই নে বাবা, তোর জন্য গরম গরম আলু ভর্তা আর ভাত রান্না করেছি, খেয়ে নে। আম্মু, প্রতিদিন আলু ভাজা নয়তো শাক, এসব খেতে খেতে মুখ পচে গেল। কোনো ভালো মন্দ রান্না করতে পারো না নাকি? তুই বল, আমি এখন কি করব? আমি মানুষের বাড়িতে কাজ করে যেই টাকা রোজগার করি তা দিয়ে চাল ডাল আনতেই শেষ হয়ে যায়। তুই যদি মাঝে মধ্যে কোনো কাজ করে কিছু টাকা রোজগার করতে পারিস, তাহলে তোর টাকায় মাঝে মধ্যে মাছ মাংস আনা যায়। কিন্তু তুই তো কোনো কাজকর্ম না করে সারাদিন ঘুরে বেড়াস, আর প্রতিদিন খাবার নিয়ে এত খিসখিস করিস। কি আম্মু, তুমি তো শুধু আমার কাজের কথাই বলো। এই তো কয়দিন আগে শ্বশুরবাড়ি থেকে এলাম, ওখানে কেউ আমাকে কোনোদিন কাজের কথা বলেনি। ওদিকে শাশুড়ি আম্মু আমাকে মাছ মাংস ছাড়া একদিনও ভাত খেতে দেয়নি। কত আদর যত্ন করেছে। তোমার যখন আমাকে নিয়ে এত সমস্যা, ঠিক আছে, আমি আর এই বাড়িতে থাকবো না। আমি এখনই শ্বশুর বাড়িতে চলে যাব। আজ থেকে আমি ওখানেই থাকবো, গরজামাই হয়ে। রাবেয়া, ও রাবেয়া, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। আমরা এখনই তোমার বাপের বাড়ি চলে যাব, আর থাকবো না এখানে। হ্যাঁ হ্যাঁ, আমি তৈরি হয়ে নিচ্ছি। আর যা জামা কাপড় আছে সব একটা ব্যাগে গুছিয়ে নিচ্ছি। বাবা যাস না বাবা, বাবা যাস না রে বাবা, যাস না, ফিরে আয়। দরকার পড়লে আমি তোকে ভিক্ষা করে মাছ মাংস খাওয়াবো, কিন্তু তুই এই বাড়ি ছেড়ে চলে গেলে এই বুড়ো বয়সে আমি একা এখানে কিভাবে থাকবো? যাস না বাবা, আমায় একা ফেলে রেখে যাস না। কিন্তু রাশেদ কিছু না শুনে রাবেয়াকে নিয়ে বেরিয়ে গেল। শ্বশুরবাড়ি পৌঁছালে রাশেদের শাশুড়ি খুব খুশি হলেন। আরে জামাই বাবা, তুমি এসেছো, তা খুব ভালো হয়েছে। কি গো, তুমি যে এখনো বসে আছো, দেখছো না জামাই এসেছে? তুমি একটু বাজারে যাও, গিয়ে একটু খাসির মাংস নিয়ে আসো। জামাইকে শুধু মাছ দিয়ে খাওয়ানো যায় নাকি? হ্যাঁ হ্যাঁ, এখনই যাচ্ছি, দাঁড়াও। তা বাবা, তোমার খবর আগে বলো, তুমি ভালো আছো তো? না, আসলে আমি আমার আম্মুর সঙ্গে ঝগড়া করে ও বাড়ি ছেড়ে চলে এসেছি সারা জীবনের জন্য। আজ থেকে আমি আপনাদের সঙ্গে এই বাড়িতেই থাকবো, গরজামাই হয়ে। ও, এই কথা। তাহলে আজ থেকে তুমি আমাদের বাড়িতেই থাকবে। শোনো, জামাই যখন আজ থেকে আমাদের বাড়িতেই থাকবে, তাহলে এখন আর মাংস আনতে যাওয়ার দরকার নেই। বাড়িতে যা আছে তাই দিয়েই খেয়ে নেও। মাংস না হয় পরে আনা যাবে। খুব ভালো করেছো জামাই, ওই বাড়ি ছেড়ে চলে এসেছো। এত কষ্টের মধ্যে কি থাকা যায়? তুমি এই বাড়িতে থাকলে কোনো অসুবিধা হবে না। আর রাবিয়া, জামাইকে তোর ঘরে নিয়ে যা। ঠিক আছে আম্মু, আমরা ঘরের ভিতরে গিয়ে ফ্রেশ হয়ে নিচ্ছি।
কিছুদিন কেটে গেল। একদিন সকালে রাবেয়ার আম্মু রাশেদের জন্য একটি রুটি এনে দিলেন। রাশেদ রুটি দেখে বলল, আম্মু, আমি তো শুধু লঙ্কা দিয়ে রুটি খেতে পারবো না। ইস, তোমার কথা শুনে মনে হয় তুমি কত বড় জমিদারের ছেলে। তুমি যে কেমন ঘরের ছেলে সেটা আমার ভালো করে জানা আছে। নিজের আম্মু তো মানুষের বাড়িতে কাজ করে, তার ছেলের আবার বড় বড় কথা। যেটা দিয়ে রুটি দিয়েছি তা দিয়ে খেতে হলে খাও, নহলে উঠে যাও। শুনো, খাওয়া হয়ে গেলে একটা কোদাল নিয়ে জমিতে যেও। আজকে আমাদের একটি কাজের লোক কম এসেছে, জমির মাটি কাটতে হবে, পরে ওই জমিতে ধান লাগাবো। এখন মাটি না কাটলে ওই জমি আর কাটা যাবে না, খেতে পানি জমে যাবে। কিন্তু আম্মু, আমি তো জমিতে মাটি কাটতে পারি না। পারবি কি করে? এতদিন তো শুধু মায়ের ঘাড়ে বসে খেয়েছো, কোনো কাজকর্ম করনি। এখন আমার ঘাড়ে বসে আছো। শোনো, আমার এই বাড়িতে থাকতে হলে কাজ করে খেতে হবে। আমি তোমাকে বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবো না। একটা কোদাল নাও, এখনই জমিতে চলে যাও। রাশেদ যখন একটি কোদাল নিয়ে জমিতে যাচ্ছে, তখন প্রতিবেশী হারেন তাকে দেখে থামিয়ে বলল, আরে জামাইবাবু, কোথায় যাচ্ছেন? ওই তো জমিতে যাচ্ছি মাটি কাটতে। হায় রে, আপনার লজ্জা শরম বলে কিছু নেই। নিজের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে পড়ে আছেন, আর এখন আবার শ্বশুর বাড়ির জমিতে মাটি কাটতে যাচ্ছেন। আরে এটা কি বলছেন হারেন্দা? লজ্জা থাকলে নিজের বাড়ি ছেড়ে আর শ্বশুর বাড়িতে থাকতে পারে নাকি ঘরজামাই হয়ে? এইসব লোকের সঙ্গে কথা বলতেও ঘৃণা লাগে। চলুন আমরা এখান থেকে যাই, আমাদের অনেক কাজ আছে। লোকটার কথা শুনে রাশেদের মাথা নিচু হয়ে গেল। তবুও সে জমিতে গিয়ে অনেক মাটি কাটলো। শেষমেশ ক্লান্ত ও অসুস্থ হয়ে পড়ল। বাড়িতে ফিরে রাবেয়াকে বলল, রাবেয়া, আমাকে একটু জ্বরের ওষুধ এনে দিবে? আমার খুব জ্বর এসেছে, শরীরটা অনেক খারাপ লাগছে। শোনো, এখন কোথায় থেকে ওষুধ নিয়ে আসবো? একটু জ্বর এলেই কি সব সময় ওষুধ খেতে হয়? আর ওইসব জ্বর টর কিছুই না। সারাদিন আজকে জমিতে মাটি কেটেছ, তাই শরীর এরকম লাগছে। বাপের জন্মে কোনোদিন কাজ করনি মনে হয়। যাও এখন গিয়ে শুয়ে পড়ো, কাল সকাল সকাল আবার জমিতে যেতে হবে। রাশেদের অবস্থা খুব খারাপ হতে লাগলো। জ্বর আরও বেড়ে গেল। সে ভাবল, ইস, সারা শরীরে জ্বরে পুড়ে যাচ্ছে। এভাবে যদি আমি এখানে জ্বরে শুয়ে থাকি তাহলে আমি আর বাঁচব না। না, কষ্ট করে হলেও আমি আমার বাড়িতে আমার আম্মুর কাছে চলে যাব। এই বলে রাশেদ জ্বর অবস্থায় বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বাড়িতে পৌঁছে দরজায় গিয়ে পড়ে গেল। সে দুর্বল কণ্ঠে ডাকতে লাগলো, আম্মু, ও আম্মু, কোথায় তুমি? রাশেদের ডাক শুনে তার আম্মু দৌড়ে বাহিরে এলেন। ছেলেকে মাটিতে পড়ে থাকতে দেখে তিনি চিৎকার করে কাঁদতে লাগলেন। কি হয়েছে বাবা রাশেদ? তোর কি হয়েছে? উঠ বাবা উঠ, তোর কি হয়েছে রে? ওগো, তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি আমার বাড়িতে এসো, দেখো আমার ছেলের কি অবস্থা। পরের দিন সকালে রাশেদের শাশুড়ি ও শ্বশুর তার বাড়িতে হাজির। শাশুড়ি রাগে গর্জে উঠলেন, এ কি, তুমি এখানে কখন এলে? আমরা তো তোমাকে না পেয়ে সব জায়গায় খুঁজেছি, কোথাও পাইনি, তাই খুঁজতে খুঁজতে এখানে চলে আসলাম। কি ব্যাপার, কেন আমাদের না বলে তুমি নিজের বাড়িতে চলে এসেছো? কাল রাতে আমার খুব জ্বর এসেছিল। আমি যদি বাড়িতে চলে না আসতাম আমার আম্মুর কাছে, তাহলে হয়তো এতক্ষণে আমি দুনিয়া থেকেই চলে যেতাম। তাই বুঝি তোমার এত জ্বর এসেছিল? তাহলে রাবিয়াকে ডাকলে না কেন? কেন ডাকবো? আমি আপনাদের বাড়িতে মাত্র 3 মাস ছিলাম।
এরই মধ্যে আমি আপনাদের কাছে বোঝা হয়ে গেছি। আর আমার আম্মুকে দেখুন, দীর্ঘ 25 বছর ধরে তিনি না খেয়ে ওনার মুখের খাবার আমাকে খাইয়ে মানুষ করেছেন। আমাকে ক্ষমা করে দিও আম্মু, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আপনাকে এভাবে বাড়িতে একা ফেলে রেখে আমার যাওয়াটা একদমই উচিত হয়নি। এখন আমি ভালোভাবেই বুঝতে পারছি নিজের মায়ের মতো আপন পৃথিবীতে আর কেউ হয় না। এই রাবিয়া, চল তুই আমার সঙ্গে। ও যাক বা না যাক, তুই এখন থেকে আমাদের সঙ্গে, আমাদের বাড়িতেই থাকবি। না আম্মু, আমি কোথাও যাব না। আমি আমার স্বামীর সঙ্গেই এই বাড়িতেই থাকব। আম্মু, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি অনেক বড় ভুল করেছি। আমি বুঝতে পারিনি আপনার কষ্ট। দূর পাগলি, কোনো মা কি তার সন্তানদের উপর রাগ করে থাকতে পারে? তুমি বলো বৌমা আমার। রাশেদ আর রাবেয়া দুইজনেই তাদের ভুল বুঝতে পেরে আম্মুর কাছে ক্ষমা চাইল। আর রাশেদের আম্মু আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন, তার হারানো ছেলে ফিরে এসেছে। গল্পের শিক্ষা: নিজের মায়ের মতো আপন পৃথিবীতে আর কেউ হয় না। সংসারে কষ্ট এলেও মায়ের ভালোবাসা কখনো মিথ্যা হয় না। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামত আমাদের কাছে খুবই মূল্যবান। গল্পটি ভালো লাগলে একটি লাইক দিবেন। আর নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসাই আমাদের আরও ভালো কিছু করতে অনুপ্রেরণা দেয়। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।